আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আমি জুনায়েদ, পড়াশোনা করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে। আজকে আমাদের ডিজি সার্কিটের উপর 3 নাম্বার লেকচার। কয় নাম্বার লেকচার বলো তো? 3 নাম্বার লেকচার। টুডেজ লেকচার উইল ডিসকাস অ্যাবাউট ওহমস ল অ্যান্ড মেজারিং ইনস্ট্রুমেন্ট। কী লো বলো তো? ওহমস ল অ্যান্ড কি মেজারিং ইনস্ট্রুমেন্ট। সো তাহলে আজকে লেকচার শুরু করা যাক। তো তোমরা যারা আমার প্রথম দিনের লেকচার দেখো নাই, তারা যদি 3 নম্বর লেকচারটা দেখো, তাহলে আমি আশা করছি তোমরা অনেক বেশি উপকৃত হবে। আদারওয়াইজ তোমাদের বুঝতে কি একটু অসুবিধা হবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে আমরা শুরু করি। তাহলে দেখো, আচ্ছা, তার আগে আমরা জিনিস ক্লিয়ার হই। দেখো, যদি আমাদের একটা ওয়্যার হয়, যদি আমাদের কি বলতো, এটা একটা ওয়্যার হয়, এটা হচ্ছে আমাদের একটা ওয়্যার। খুব ভালো করে চিন্তা করবা, এটা একটা ওয়্যার, এবং এই ওয়্যারের ভিতরে যদি কোনো কারেন্ট প্রবাহিত হয়, ধরো এটা আমার হচ্ছে কারেন্ট, সেই কারেন্টের মান হচ্ছে তোমার কি বলতো আই। তাহলে এই কারেন্টটা যখন এই ওয়্যারটার ভিতরে প্রবাহিত হবে, তাহলে আমরা এখানে একটা সোর্স লাগিয়ে দিলাম। কী লাগালাম বলতো? একটা সোর্স লাগিয়ে দিলাম। তাহলে এই ওয়্যারের ভিতরে যে কারেন্টটা প্রবাহিত হবে, হওয়ার সময় এই কন্ডাক্টর কর্তৃক ধরলাম যে এটা হচ্ছে একটা কপারের পরিবাহী। কার পরিবাহী বলতো? কপার পরিবাহী। তো এই কপার পরিবাহীটা কি বলতো একটা বাধা সৃষ্টি করবে, অর্থাৎ কারেন্টটাকে সে মূলত যেতে দিবে না, অর্থাৎ কারেন্টের প্রতি সে অন্তরায় হয়ে দাঁড়াবে। এটাকে বলা হয় হচ্ছে কি বলতো একটা পরিবাহীর কি বলতো রেজিস্ট্যান্স। কি বলা হয় বলতো? পরিবাহীর কি বলতো রেজিস্ট্যান্স। কি বলা হয়? পরিবাহীর রেজিস্ট্যান্স বলা হয়ে থাকে আর কি। বুঝতে পারছো আমার কথা? তাহলে আমরা দেখলাম যখন কোনো একটা পরিবাহীর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, তখন উক্ত পরিবাহীটা সেই কারেন্টকে কী করে বলতো বাধা দেওয়ার চেষ্টা করি। তাহলে এই যে বাধাটা দেয় সেটাকে বলা হয় কি বলতো রেজিস্ট্যান্স। আর যে এলিমেন্টটা এই বাধার কাজটা করে, যে এলিমেন্টটা সেই বাধার কাজটা করে, তাকে বলা হয় হচ্ছে কি বলতো রেজিস্টর। আমার কথা কি ক্লিয়ার? বুঝতে পেরেছো তোমরা? আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি দেখলাম যে কোনো একটা পরিবাহীর ভিতর দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয়, তখন সেই পরিবাহীটাকে বলতো, সেই পরিবাহী উক্ত কারেন্টকে কী করে বলতো বাধা দেওয়ার চেষ্টা করে। কোন কারেন্টকে? এই আই কারেন্টকে বাধা দেওয়ার চেষ্টা করে। তাহলে এই বাধা দেওয়ার যে ধর্মটা, সেটাকে বলা হয় কি বলতো রেজিস্ট্যান্স। আর যে এলিমেন্টটা সেই বাধার কাজটা করে, তাকে বলা হয় কি বলতো রেজিস্টর। আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি যে রেজিস্টরকে তোমার হচ্ছে প্রকাশ করা হয় তার প্রথম অক্ষর আর দ্বারা, এবং এর একক হচ্ছে কি বলতো ওহম। কি বলতো? ওহম। আমার কথা কি ক্লিয়ার? এটাকে বাংলায় এভাবে লেখা হয়, সরি এইভাবে ওহম লেখা হয় আর কি। বুঝতে পারছো? আর এই রেজিস্টারের প্রতীক হচ্ছে এরকম। রেজিস্টারের প্রতীকটা হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে রেজিস্টারের কি বলতো প্রতীক। আমার কথা কি ক্লিয়ার? বুঝতে পেরেছো? আশা করছি তোমরা জিনিসটা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ঠিক আছে, এখন দেখো আমি এখানে তোমার চারটি বলতো চারটা কন্ডাক্টর নিব। তাহলে একটা কন্ডাক্টর ধরলাম হচ্ছে এইটা, যার দৈর্ঘ্য হচ্ছে তোমার কত বলতো 2 মিটার। মানে আমি এখানে একটা কন্ডাক্টর নিলাম, এই কন্ডাক্টরের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। এখানে আরেকটা কন্ডাক্টর নিলাম, যেই কন্ডাক্টরের দৈর্ঘ্য হচ্ছে বলতো 4 মিটার। কত বলতো? 4 মিটার। ঠিক আছে, কত মিটার বলতো? 4 মিটার। তাহলে এই পরিবারের এই কন্ডাক্টরের দৈর্ঘ্য কত বলতো? 4 মিটার। এবং এই পাশে তোমরা একটু আসো, যে এই পাশে আমরা আরও 2টা কন্ডাক্টর নিলাম। তো এই কন্ডাক্টরটা হচ্ছে আমার একটু এইরকম আর কি। বুঝতে পারছো? এটা হচ্ছে একটা কন্ডাক্টর, আর এটা হচ্ছে আরেকটা কন্ডাক্টর। খুব ভালো করে খেয়াল করবো ভাইয়েরা, খুব ভালো করে খেয়াল করবা। ঠিক আছে, তাহলে আমার টোটাল কয়টা কন্ডাক্টর হলো বলো তো? সরি, এখানে হচ্ছে 2টা, আর এখানে 4টা কন্ডাক্টর নিলাম। এখন আমরা তো দেখলাম যে কোনো পরিবাহীর ভিতরে যদি কারেন্ট প্রবাহিত হয়, কোনো পরিবাহীর ভিতর দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয়, তখন ওই পরিবাহীটা এই কারেন্টকে একটা বাধা দেওয়ার চেষ্টা করে। সেই বাধাটাকে বলা হয় কি বলতো রেজিস্ট্যান্স। আর যে এলিমেন্টটা সেই বাধাটা দেয় সেটাকে কি বলা হয় বলতো রেজিস্টর। এইটুকু অংশ তো আমরা আশা করছি সবাই ক্লিয়ার। আবার এই পাশে আমরা কী লিখছি বলতো? রেজিস্টরকে তোমার প্রকাশ করা হচ্ছে আর দ্বারা, আর একক হচ্ছে কি বলতো ওহম, আর সার্কিটের প্রতীকটা হচ্ছে এরকম। বুঝতে পারছো? এখন এই রেজিস্ট্যান্স কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। বুঝতে পারছো? আমরা বলতে চাচ্ছি এই যে আমার রেজিস্ট্যান্স আছে না, এই রেজিস্ট্যান্সটা কয়েকটা প্যারামিটারের উপর কী করে বলতো নির্ভর করে আর কি। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখব যে এই রেজিস্ট্যান্স মূলত কয়টা বিষয়ের উপর নির্ভর করে। মানে আমার যে রেজিস্ট্যান্সটা আছে বা রেজিস্টরটা আছে, এই রেজিস্ট্যান্স মূলত কয়টা বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা দেখব। তো প্রথম কথা হচ্ছে যে আর সমানুপাতিক হচ্ছে কি বলতো এল।
অর্থাৎ কোনো পরিবাহী রেজিস্ট্যান্স, কোনো একটা পরিবাহী রেজিস্ট্যান্স তার দৈর্ঘ্যের কি বলতো সমানুপাতিক। অর্থাৎ দ্যাট মিন্স যদি এল এর মান বাড়ে তাহলে আর এর মান কি বলতো বাড়বে, যদি এল এর মান কমে তাহলে আর এর মান কি বলতো কমবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, একদম সোজা। তারপর যেটা আছে সেটা হচ্ছে, তাহলে দেখো তো আমি যদি চিন্তা করি এটা আমার একটা পরিবাহী, এটার দৈর্ঘ্য কত বলতো 2 মিটার, তাহলে এটার যে রেজিস্ট্যান্স সেটা কার সমানুপাতিক বলতো এল এর সমানুপাতিক। তার মানে এটার যে রেজিস্ট্যান্স সেটা যদি ধরলাম কি বলতো আর এর সমানুপাতিক কি এল, তাহলে এটা কয় মিটারের একটা দৈর্ঘ্য বলতো 2 মিটার, তাহলে আর সমানুপাতিক কি বলতো 2। এখন তুমি যে এখানে যে চিন্তা করো তাহলে এটার দৈর্ঘ্য কত বলতো 4 মিটার না, 4 মিটার, তাহলে আর সমানুপাতিক কি বলতো 4, তাই কিনা বলো। তাহলে এই কন্ডাক্টর রেজিস্ট্যান্স কি বলতো বেশি কার তুলনায় বলতো এটার তুলনায়, তাহলে এটা হচ্ছে কি বলতো কন্ডাক্টর C1 আর এটা কি বলতো C2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না যে C2 ইজ গ্রেটার দেন কি বলতো C1, তার মানে এটার রেজিস্ট্যান্স ধরে কী ধরি আমরা বলতো R1 ধরি, আর এটার রেজিস্ট্যান্স যদি আমরা R2 ধরি, তাহলে আমরা এখানে বলতে পারবো, আমরা এটা কীভাবে লিখি, আমরা এখানে কী বলতে পারবো তাহলে বলো তো দেখি, আমরা এখানে বলতে পারবো যে R2 ইজ গ্রেটার দেন কি বলতো R1। তাহলে আমরা এটা বলতে পারবো, কারণ কেমনে বললাম এটা, যে আমরা দেখছি যে পরিবাহী রেজিস্ট্যান্স তার দৈর্ঘ্যের কি বলতো সমানুপাতিক, তার দৈর্ঘ্যের কি বলতো সমানুপাতিক, তাহলে এটার যে রেজিস্ট্যান্স হবে, এটার যে রেজিস্ট্যান্স হবে তার থেকে বেশি রেজিস্ট্যান্স কার হবে বলতো হবে এই R2 এর রেজিস্ট্যান্স, কারণ কি দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, তাহলে একটু এই দিকে আসো এখন। হ্যাঁ, তাহলে এটাও একটা কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর নিলাম, দুটো কন্ডাক্টর এখানে। এখন দেখো তো এই কন্ডাক্টর কি অনেক মোটা না, মানে এই যে কন্ডাক্টর নিলাম এটা কি বলতো মোটা না। তো তার আগে বলে রাখি যে পরিবাহীর রেজিস্ট্যান্স তার প্রস্থচ্ছেদের কি বলতো প্রস্থচ্ছেদের কি ব্যস্তানুপাতিক। এই যে এ আছে না, এই এটাকে বলা হয় কি বলতো ক্রস সেকশন কি বলতো এরিয়া, এই একে কি বলা হয় বলতো ক্রস সেকশন এরিয়া। আমি আবার বলে রাখি এই এ হচ্ছে কি বলতো ক্রস সেকশন এরিয়া, এই এটা কি বলতো দেখি ক্রস সেকশন এরিয়া। ক্রস সেকশন এরিয়া মানে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, কি বলতো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই ক্রস সেকশন মানে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের কি বলতো ক্ষেত্রফল। আমার কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, তাহলে এখন আমাকে বলো তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কি বোঝায়। ধরো আমি এটা একটা কন্ডাক্টর নিলাম, এই কন্ডাক্টরকে আমি এক জায়গায় কাটছি, কি করছি বলো তো কাটছি, তাহলে এখানে যদি আমি কাটি তাহলে দেখো তো এখানে কি সুন্দর একটা গোলাকার শেপ আসবে না, তাহলে এই শেপটাকে বলা হয় কি বলতো ক্রস সেকশন। তারপরে এই শেপটাকে কি বলা হয় বলতো ক্রস সেকশন বলা হয়। তাহলে এখন তুমি চিন্তা করো তো, ধরো এটা একটা হচ্ছে পথ এবং এটা হচ্ছে আরেকটা পথ, বুঝতে পারছো? তাহলে ধরো তুমি এখানে 5 লিটার পানি আছে, এই 5 লিটার পানি তুমি দুইটা এরকম পথের ভিতর দিয়ে পাস করতে চাচ্ছ, তাহলে এই 5 লিটার পানিকে যদি তুমি এই পথের ভিতর দিয়ে পার করতে চাও, তাহলে কি পানি কি অতি সহজে ঢালা যাবে না, মানে কি পানি বেশি পরিমাণ যাবে। আর এই 5 লিটার পানিকে যদি তুমি কি এই সরু পথ দিয়ে পার করতে চাও, তাহলে সেখানে কি বাধার পরিমাণ বেশি না, তাহলে পানিটা ঢুকাইতে কি আমার কষ্টটা বেশি হবে, আর এখানে কি বলতো আমার প্রেশারটা কি বলতো কম লাগবে কিনা বলো কম লাগবে। তার মানে আমি বলতে পারি যে পরিবাহী যত মোটা হবে তার রেজিস্ট্যান্স তত কি বলতো কম, আর পরিবাহী যত চিকন হবে তার রেজিস্ট্যান্স তত কি বলতো বেশি। দ্যাট মিন্স আর সমানুপাতিক যদি 1/a হয় তাহলে এটা রেজিস্ট্যান্সকে ধরলাম হচ্ছে কি বলতো R1, এটা রেজিস্ট্যান্সকে আমরা ধরলাম কি বলতো R2। তাহলে প্রথম ক্ষেত্রে বলতো R1 এর মান যেহেতু পরিবেশে এটার যে মান বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কন্ডাক্টর, অর্থাৎ এই কন্ডাক্টরের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি বেশি না, তাহলে এর মান যদি বেশি হয় তাহলে R1 এর মান কি বলতো কমবে, তাই কি না। আর যদি কি হয় বলতো এখানে লিখলাম R2, তাহলে R2 এর ক্ষেত্রে কি বলতো সমানুপাতিক কি বলতো 1/a, তাহলে এটার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা কি বলতো কম, তাহলে এর যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম হয় তাহলে এর রেজিস্ট্যান্স কি হবে বলতো বেশি হবে। তার মানে কি আমরা লিখতে পারি যে R2 ইজ গ্রেটার দেন কি বলতো R1, কারণ কি বলতো আমার এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি বেশি, তার মানে কারেন্ট সহজে এই পথ দিয়ে এন্টার করতে পারবে। কারেন্ট কি করতে পারবে বলতো সহজে এই পথ দিয়ে কি বলতো এন্টার করতে পারবে। আর এটা পথটা কি বলতো চিকন, তার মানে কি কারেন্ট সহজে কি এর ভিতর দিয়ে পাস হতে পারবে না। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা দুটো গুরুত্বপূর্ণ তথ্য পেলাম না, কি পাইছি বলতো দুটো গুরুত্বপূর্ণ তথ্য, যে আর সমানুপাতিক হচ্ছে কি বলতো এল, এটাকে আমরা 1 নং ইকুয়েশন ধরলাম। আরেকটা কি পাইছি বলতো আর সমানুপাতিক কি বলতো 1/q বলতো এ পাইছি, এটা আমরা 2 নং সমীকরণ পাইছি। তাহলে 1 ও 2 নং যদি আমি কম্বিনেশন করি বলতো
1 and 2 নংকে যদি আমি কি করি বলো তো কম্বিনেশন করি তাহলে আমি কি পাই বলো তো আর সমানুপাতিক এল সমানুপাতিক কি বলো তো 1 ভাগ কি এ না, তাহলে এটাকে আমি কি লিখতে পারি বলো তো আর সমানুপাতিক কি বলো তো এল ভাগ কি এ লিখতে পারি। এখন এই যে এটা কি সমানুপাতিক বা কনস্ট্যান্ট না, এটাকে আমরা উঠাই, এই যে সমানুপাতিকটাকে উঠায়া এটাকে আমরা লিখতে পারি যে আর ইকুয়াল সমানুপাতিক চিহ্নটা উঠায় একটা ইকুয়াল দিলাম, তাহলে আমাকে এখানে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক নিয়ে আসতে হবে। সেই ধ্রুবকটা হচ্ছে কি বলতো এল, ভাগ হচ্ছে কি বলতো এ। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন আমি পরিচয় ঘটাই দিই। এই এলটা কি বলতো সবাই জানো যে কন্ডাক্টর লেন্থ। কি লেন্থ বলতো? কন্ডাক্টর লেন্থ। কি লেন্থ? কন্ডাক্টর লেন্থ। আশা করছি তোমরা বুঝতে পারতেছো এটা কি বলতো কন্ডাক্টর লেন্থ। আচ্ছা, তারপর আমাকে বলতো এই এ কি, এই এ হচ্ছে কি বলতো ক্রস সেকশন এরিয়া। এই কি কন্ডাক্টরের ক্রস সেকশন কি এরিয়া। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে ক্রস সেকশন এরিয়াটা আসলে কি। ঠিক আছে, ক্রস সেকশন এরিয়া এরিয়া। আর এই যে এটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট টার্ম, এই জিনিসটা হচ্ছে কি বলতো, এই জিনিসটা হচ্ছে রেজিস্টিভিটি। কি বিটি বলতো? রেজিস্টিভিটি। ঠিক আছে, এই জিনিসটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের রেজিস্টিভিটি, যেটার একক হচ্ছে কি বলতো ওহম মিটার। যার একক কি বলতো ওহম মিটার। রেজিস্টিভিটির একক কি বলতো? রেজিস্টিভিটির একক হচ্ছে কি ওহম মিটার। এখন এই রেজিস্টিভিটির মানটা হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ এক এক পদার্থের জন্য কি বলতো এক এক রকম। তোমরা এগুলো যে কোনো বই থেকে দেখে নিবা। ঠিক আছে, যেমন কপারের এক রকম হয়, তারপর অ্যালুমিনিয়ামের আরেক রকম হয়, জিঙ্কের আরেক রকম হয়, তারপরে কি বলে বলতো এই আরও অন্য যে ধাতুগুলো আছে সবার জন্য কি বলতো আলাদা আলাদা মান আছে। ঠিক আছে, এটা কিন্তু বেরি করে, বুঝছো? তাহলে কপারের জন্য একরকম হবে, আবার কি বলতো অ্যালুমিনিয়ামের জন্য একরকম হয়, জিঙ্কের জন্য কি আলাদা আলাদা মান আছে। মানে এই রেজিস্টিভিটির কি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা হচ্ছে তোমার মানে পরিবাহীর আলাদা আলাদা বা কন্ডাক্টরের মান আছে, বুঝতে পারছো? তাহলে কপারের একরকম মান, অ্যালুমিনিয়ামের একরকম, জিঙ্কের কি বলতো আরেক রকম আর কি। ঠিক আছে, যদিও জিঙ্ককে ওইভাবে কনসিডার করা হয় না। ঠিক আছে, জিঙ্ককে আমরা মুছিয়ে দিলাম, বুঝতে পারছো? মানে পরিবাহীগুলোর আর কি, বুঝতে পারছো? তো কপার আছে, অ্যালুমিনিয়াম আছে, আরও যেগুলো পরিবাহী আছে সেগুলোর ক্ষেত্রে, বুঝছো? তো এখন দেখো এই সূত্রটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এই আর ইকুয়াল টু কি বলতো রো এল ভাগ এ, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। কেন ইম্পর্টেন্ট? এটা দিয়ে তোমাদের ডেরিভেশন টেস্টে এমসিকিউ আসবে। কি আসবে বলতো? এমসিকিউ আসবে। মোস্ট ইম্পর্টেন্ট ফর কি বলতো এমসিকিউ। এমসিকিউর জন্য কি বলতো অনেক বেশি এটা ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য তোমাদের এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং কি বিভিন্ন চাকরি পরীক্ষা তো আসেই, সে সাথে কি বলতো ডুয়েটেও কিন্তু আসে থাকে। এখান থেকে কিন্তু কি ডুয়েটেও কোয়েশ্চান এসে থাকে। সো তোমরা এই সূত্রটাকে খুব ভালোভাবে আয়ত্ত করবা, এবং এটা রিলেটেড যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো খুব ভালো করে সলভ করবা, বুঝতে পারছো আমার কথা? তো আমি তোমাদেরকে এখানে একটু ক্রস সেকশন এরিয়াটা কি এটা একটু ডিসক্রাইব করে দিই। দেখো, ধরো এই যে এটা একটা কন্ডাক্টর না, এটা একটা কন্ডাক্টর। এই কন্ডাক্টর যে এই যে এইটুকু অংশ, যে এই যে আমি একটা হলুদ দিয়ে দেখাই, ধরো এই গুলটা আছে না, গুলটা মানে ধরো আমি যে একটা কন্ডাক্টরকে যদি কাটে ফেলি, ধরো এটা একটা কন্ডাক্টর না, এটাকে আমি কাটলাম, কাটলে কি বলতো এরকম একটা জিনিস হবে না, এরকম একটা কি লাইন হবে। এখন দেখো তো এখানে একটা বৃত্ত আঁকার চেষ্টা করি, তাহলে কি হয় এরকম হয় না, এরকম হয় না। তাহলে এই যে বৃত্তটা আছে না, এই বৃত্তটাকে বলা হয় কি বলতো ক্রস সেকশন এরিয়া। এই বৃত্তটাকে কি বলা হয় বলতো ক্রস সেকশন এরিয়া। মানে আমরা যদি একটা কন্ডাক্টরকে উপরের দিক থেকে দেখি, মানে উপর দিক থেকে তাকাই, তাহলে যেটা বৃত্তাকার যে একটা শেপ পাবো, এই শেপটা হচ্ছে কি ওই পরিবাহীর প্রস্থচ্ছেদ। ঠিক আছে, এটাকে তাহলে বলা হয় কি বলতো ক্রস সেকশন এরিয়া। এটাকে কি বলা হয় ক্রস সেকশন এরিয়া। আমার কথা কি বুঝতে পারছো? আশা করছি ক্লিয়ার তোমাদের এটা। তাহলে এবার আসো, এখন আমরা দেখব যে তোমাদের আরেকটা যদি দেখাই নিয়ে আসি। এই যে রেজিস্ট্যান্স আছে না, এই রেজিস্ট্যান্স শুধুমাত্র এই কন্ডাক্টরের লেন্থ এবং কি ক্রস সেকশন এরিয়ার উপর ডিপেন্ড করে না, আরও দুইটা ফ্যাক্টর আছে, খুবই ইম্পর্টেন্ট দুইটা ফ্যাক্টর। একটা হচ্ছে কি বলতো টেম্পারেচার। কি বলতো টেম্পারেচারের উপরে কি বলতো ডিপেন্ড করে, টেম্পারেচারের উপর কি বলতো ডিপেন্ড করে। তারপর হচ্ছে আরেকটা জিনিস কি বলতো পরিবাহীর উপাদানের উপর ডিপেন্ড করে। মানে তোমার এই যে কন্ডাক্টরটা কিসের তৈরি, এই যে কন্ডাক্টরটা এটা কিসের তৈরি তার উপর ডিপেন্ড করে। যেমন হচ্ছে কি কপারের এক ধরনের হয়, অ্যালুমিনিয়ামের এক ধরনের হয়, তারপর কি গোল্ডের এক ধরনের হয়, সিলভারের কি বলতো আরেক ধরনের হয়ে থাকে, বুঝতে পারছো? সিলভার কি এজি, ঠিক আছে? তাহলে সিলভারের কিন্তু আরেক ধরনের হয়ে থাকে। তাহলে এই ধরনের কি কন্ডাক্টর বেদিকে এটা বলতো বেরি করে। তার মানে এখানে আমরা বলতে পারি যে পরিবাহীর কি বলতো উপাদানের উপরও কি বলতো নির্ভর করে। পরিবাহীর কি বলতো পরিবাহীর উপাদানের উপরও কি করে বলতো নির্ভর করে। পরিবাহীর উপাদানের উপরও কি করে বলতো নির্ভর করে কিন্তু। তাহলে কি এটা কি করে বলতো পরিবাহীর উপাদানের উপরও কি করে নির্ভর করে। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে এখন আমরা একটা নেক্সট পেজে যাই। এখন যেটা পড়ব হচ্ছে আমরা
সেটা হচ্ছে কি বলতো ওহমস ল। কি লো বলতো? ওহমস ল। বিজ্ঞানী ওহমস হচ্ছে একটা ল আবিষ্কার করছে আর কি, বা একটা সূত্র তিনি আবিষ্কার করছে, এটাকে আমরা ওহমস ল বলি। তো ওহমস লর যে প্রথম ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে কি বলতো, টেম্পারেচার মাস্ট বি কনস্ট্যান্ট। ঠিক আছে, টেম্পারেচার কি বলতো? মাস্ট বি, অর্থাৎ টেম্পারেচার কি ফিক্সড থাকা লাগবে বা স্থির থাকা লাগবে। টেম্পারেচার মাস্ট বি, টেম্পারেচার কি বলতো? মাস্ট বি কনস্ট্যান্ট। অর্থাৎ টেম্পারেচার কি থাকা লাগবে বলতো? মাস্ট বি স্থির থাকা লাগবে, নাহলে কিন্তু এই ওহমসের ল কি বলতো খাটবে না। আমার কথা কি বুঝতে পারছো? তোমার যদি সার্কিটের টেম্পারেচার ঠিক না থাকে তাহলে কিন্তু ওহমস ল খাটবে না, আমি আগে বলে রাখলাম। তাহলে ওহমস ল কি বলছে? ওহমস ল বলছে যে কোনো পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট উক্ত পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং কি বলতো রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। আমার কথা কি ক্লিয়ার? তাহলে দেখো আমরা এখানে একটা কন্ডাক্টর রেখে নিলাম, এর একটা কন্ডাক্টর, খুব ভালো করে বুঝিও, বুঝছো? তাহলে এটা এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে কি বলতো বি প্রান্ত, এটা হচ্ছে কি বলতো এ প্রান্ত, এটা কি বলতো বি প্রান্ত। তাহলে এর এই মাথার ভোল্টেজ কি হচ্ছে বলতো কি বি, আর এই মাথার ভোল্টেজ কি বলতো বিবি। তাহলে এখন আমরা একটা শিখে রাখি কি লোয়ার পয়েন্ট শিখে, মানে হায়ার সব কারেন্ট সব এইচপি, এইচপি, ঠিক আছে? এইচপি মানে কি হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে যায়। কার দিকে যায় বলতো? লোয়ার পটেনশিয়ালের দিকে যায়। কি যায় বলতো? কারেন্ট যায়, কারেন্ট প্রবাহিত হয়। কারেন্ট সবসময় কী প্রবাহিত হয় বলতো? হায়ার পটেনশিয়াল থেকে কী বলতো? কারেন্ট প্রবাহিত হয়। হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়াল থেকে কারেন্ট প্রবাহিত হয়। বুঝতে পারছো আমার কথা? তাহলে আমরা দেখলাম কারেন্ট প্রবাহিত হয়। কারেন্ট কোন দিক থেকে প্রবাহিত হয়? হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়াল দিকে। কোন দিকে বলতো? হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়াল। আর হায়ার পটেনশিয়াল মানে হচ্ছে কি বলতো? উচ্চ ভোল্টেজ। কি ভোল্টেজ বলতো? উচ্চ, উচ্চ ভোল্টেজ আর কি, ঠিক আছে? উচ্চ ভোল্টেজ। আর এই যে লোয়ার পয়েন্ট মানে কি বলতো? নিম্ন ভোল্টেজ। লোয়ার পয়েন্ট মানে কি বলতো? নিম্ন ভোল্টেজ। আমার কথা কি বুঝছো তোমরা? লোয়ার পয়েন্ট মানে কি বলতো? নিম্ন ভোল্টেজ, ঠিক আছে? তাহলে আমি এই প্রান্তের ভোল্টেজকে ধরলাম কি বলো? হায়ার, এই প্রান্তের ভোল্টেজ কি ধরলাম কি বলতো? লোয়ার। তার মানে আমি কি লিখতে পারি যে বিএ ইজ গ্রেটার দেন কি বলতো? বিবি। এই লেখা যায় বিএ ইজ গ্রেটার দেন কি বলতো? বিবি। তাহলে আমি ধরলাম যে কারেন্ট আমার কি এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যাচ্ছে। তাহলে এই দুই প্রান্তের অ্যাকচুয়াল ভোল্টেজ যদি আমরা বের করতে চাই, তাহলে এটা হচ্ছে কি বলতো আমার হায়ার, এটা হচ্ছে আমার কি বলতো লোয়ার। তাহলে এই দুই প্রান্তের যে অ্যাকচুয়াল ভোল্টেজের যে পার্থক্য সেটা কি হবে বলতো? ধরলাম বি। তাহলে বি হচ্ছে আমার কি বলতো অ্যাকচুয়াল ভোল্টেজ, সমান সমান কি লেখা যায় বলতো? বিএ মাইনাস কি বলতো? বিবি না? তাহলে এই বিটা কি বলতো? এই দুই প্রান্তের কি অ্যাকচুয়াল ভোল্টেজ। কি ভোল্টেজ? অ্যাকচুয়াল ভোল্টেজ। তাহলে এটা হচ্ছে আমার এই দুই প্রান্তের অ্যাকচুয়াল ভোল্টেজ। আমার কথা আশা করি বুঝতে পারতেছো তোমরা নাকি? তাহলে এটা হচ্ছে কি আমার এই দুই প্রান্তের অ্যাকচুয়াল ভোল্টেজ, ঠিক আছে? তাহলে এবার আসো, এখন বিজ্ঞানী ওহম কি বলছে? বিজ্ঞানী ওহম বলছে যে টেম্পারেচার স্থির থাকা অবস্থায় কোনো একটা পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট উক্ত পরিবাহীর দুই প্রান্তের যে বিভব পার্থক্য সেটা সমানুপাতিক। দ্যাট মিনস প্রবাহিত কারেন্ট আই সমানুপাতিক কি বলতো? বি। তাহলে আই সমানুপাতিক বি যে কথা, বি সমানুপাতিক কি বলতো? আই একই কথা না? আই একই কথা কিনা বলো? অবশ্যই এক কথা। আর আমি ধরলাম এই পরিবাহী রেজিস্ট্যান্স কি বলতো? আর। এই পরিবাহী রেজিস্ট্যান্স কত? আর। ঠিক আছে আমার কথা? এই পরিবাহী রেজিস্ট্যান্সকে আমি ধরলাম হচ্ছে কি আর। এখন দেখো যে কি বলতো সমানুপাতিক চিহ্ন আছে, তাহলে আমি এখানে চিহ্নটাকে উঠে দিলাম। আর সমানুপাতিক চিহ্ন আমরা আর এই কি বলতো? রেজিস্ট্যান্স। পরিবাহী, ভালো করে বলো, এটা হচ্ছে কি বলতো? রেজিস্ট্যান্স। আমার কথা কি বুঝতে পারছো? এটা হচ্ছে পরিবাহীর রেজিস্ট্যান্স। তার মানে আমাদের মেন সূত্রটা কি দাঁড়ালো এখানে বলতো? বি ইকুয়াল টু কি বলতো? আই ইন্টু কি আর। তাহলে এটা হচ্ছে কি আমাদের সেই ওহমস ল আর কি। এটাই আমাদের কি বলতো? ওহমস ল। তাহলে বি ইকুয়াল টু আই আর এটা কোন ল বলতো? ওহমস ল। তাহলে আমরা এই সূত্রটাকে ডিরাইভ করে ফেলছি। তাহলে কোনো পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট উক্ত পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং কি বলতো? রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। রেজিস্ট্যান্সের কি বলতো? ব্যস্তানুপাতিক আর কি। তাহলে এখান থেকে আমরা আবার কি লিখতে পারি বলতো? আই সমান সমান কি বলতো? বি ভাগ হচ্ছে কি আর। তাহলে দেখো এই যে আই সমানুপাতিক বি এবং কি আই সমানুপাতিক কি বলতো? 1 ভাগ আর। উনি তো এই কথাটাই বলছে যে কোনো পরিবাহীর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট উক্ত পরিবাহীর কি বলতো? দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং কি রেজিস্ট্যান্সের সরি এখানে তাহলে ওহমস ল আমরা বলবো না, এটা হচ্ছে আমাদের কি অ্যাকচুয়াল আসলে ভোল্টেজ ড্রপ বোঝায়। বি ইকুয়াল টু হচ্ছে আয়ার। তোমরা এই দুটাকে কি বলতে পারো বলো তো? এই দুটো হচ্ছে কি বলতো? আমার ওহমস ল, ঠিক আছে? ওহমস ল আর কি, ঠিক আছে? তার মতবাদটা হচ্ছে এটা। আর এটাকে যদি আমরা কম্বিনেশন করি তাহলে পাই কোনটা বলো তো? এটা পাই আর কি। আমার কথা কি বুঝতে পারছো? মানে এই দুইটা সূত্রের কম্বিনেশন থেকে আসে কি বি ইকুয়াল টু আয়ার। আমার কথা বুঝছো? আশা করছি বুঝতে পারছো। তাহলে এখান থেকে আমরা কয়টা মান পাই বলো তো? 3টা মান কিন্তু পাবো। বি ইকুয়াল টু আয়ার, আই ইকুয়াল টু বি ভাগ আর। তাহলে আরেকটা পাবো, আরেকটা কি বলো তো? আরেকটা কি বলো তো?
আর সমান সমান কি বলতো বি ভাগ কি আই, আর সমান সমান কি বলতো বি ভাগ আই। তাহলে এটা আমাদের মনে রাখার একটা কৌশল আছে, আমরা এভাবে মনে রাখতে পারি, বুঝছো? তাহলে কি লিখলাম বলতো বি, আর নিচে কি লিখলাম বলতো আই, আর এখানে কি লিখলাম বলতো আর। তাহলে বি ইকুয়াল টু কি বলতো আই আর। আমার কথা কি বুঝছো? আচ্ছা, এখান থেকে আমরা এই যে পাওয়ারের কয়েকটা সূত্র দিতে পারবো, ঠিক আছে? আমরা শুধু জানছিলাম যে পাওয়ার বলতো পাওয়ার পি সমান কি বলতো আই। তাহলে দেখো আমি কি লিখতে পারি, এই যে বি সমান সমান কি লেখা যায় বলতো, বি সমান সমান কি লেখা যায়, বি সমান সমান কি আই আর লেখা যায় না? এই যে এই বি সমান সমান কি বলতো আই আর লিখতে পারি। তাহলে এখানে লিখলাম আই, এখানে কি বলতো দেখি আই ইন্টু আই মানে কি এর উপরে স্কোয়ার ইন্টু হচ্ছে কি বলতো আর। তাহলে পি ইকুয়াল টু কি বলতো আই স্কোয়ার ইন্টু কি বলতো আর। এই বুঝছো? আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আবার আসো তো, এখানে লিখলাম পি সমান সমান, এখানে বি কে রাখলাম, এখানে আই, আই সমান সমান কি বলতো এই যে এই সমান সমান কি লেখা যায় বলতো বি ভাগ আর লেখা যায়। তাহলে উপরে হচ্ছে বি আর নিচে হচ্ছে কি বলতো আর। তাহলে এটা সমান সমান কি বলতো বি স্কোয়ার বাই কি বলতো আর না। তাহলে পাওয়ার পি সমান সমান কি লেখা যায় বি স্কোয়ার ভাগ আরও কিন্তু লেখা যায়। তাহলে আমাদের কিন্তু মোটামুটি পাওয়ারের সূত্র কয়টা বার হয়েছে বলতো তিনটা, কিন্তু পাওয়ারের সূত্র আমাদের অলরেডি বের হয়ে গেছে। আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছো তোমরা? আশা করছি বুঝতে পারছো আর কি। তাহলে এই ছিল হচ্ছে আমাদের কি বলতো ওহমস ল ভাইয়েরা, এটা আমাদের কি ছিল বলতো ওহমস ল। এখন আমরা যেটা আলোচনা করবো বলতো সেটা কি হতে পারে, সেটা হচ্ছে আমাদের কি বলতো মেজারিং ইনস্ট্রুমেন্ট। কি ইনস্ট্রুমেন্ট বলতো ভাইয়েরা? মেজারিং ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? তাহলে আসো, মেজারিং ইনস্ট্রুমেন্ট। আচ্ছা বলো তো এই মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা মূলত করবোটা কি বলো তো? আচ্ছা আমাকে আগে বলো মেজর মানে কি বলতো পরিমাপ না? মেজর মানে কি বলতো পরিমাপ, আর ইনস্ট্রুমেন্ট মানে কি বলতো যন্ত্র। তাহলে মেজারিং ইনস্ট্রুমেন্ট মানে কি বলতো পরিমাপক যন্ত্র। তাহলে এখন আমাকে খুব ভালো করে বলবা যে আমরা সার্কিটে আসলে মূলত কোন কোন কোয়ান্টিটিগুলোকে পরিমাপ করি বলো তো, একটু মাথাটা কাটে। কোন কোন কোয়ান্টিটিগুলোকে আমরা পরিমাপ করতে পারি? আমরা হচ্ছে তিন ধরনের কোয়ান্টিটি পরিমাপ করি, মানে একটা সার্কিটে ভাইটাল তিনটা কোয়ান্টিটি আছে। কি বলতো ভাইটাল তিনটা কি আছে কোয়ান্টিটি আছে, তার মধ্যে একটা হচ্ছে কারেন্ট, একটা কি বলতো কারেন্ট। ভাইটাল তিনটা কোয়ান্টিটির মধ্যে একটা হচ্ছে কারেন্ট, একটা হচ্ছে কি বলতো ভোল্টেজ, একটা কি বলতো ভোল্টেজ, আর একটা কি বলতো পাওয়ার। তাহলে ভাইটাল কয়টা কয়টা আমাদের কি আছে, ভাইটাল আমাদের কয়টা কোয়ান্টিটি আছে বলতো তিনটা, কারেন্ট ভোল্টেজ এবং কি পাওয়ার। বুঝতে পারছো? তাহলে এই কারেন্ট যে পরিমাপ করব এই যন্ত্রের নাম হচ্ছে কি বলতো এমিটার। কারেন্ট পরিমাপক যন্ত্রের নাম কি বলতো এমিটার। এই আমার কথা কি বোঝা যায়? আশা করছি বুঝতে পারতেছো আর কি, হ্যাঁ? আচ্ছা এমিটার। আর আমরা যে ভোল্টেজ পরিমাপ করব এই ভোল্টেজ পরিমাপক যন্ত্রের নাম কি বলতো ভোল্ট মিটার। ভোল্টেজ পরিমাপক যন্ত্রের নাম কি বলতো ভোল্ট মিটার। আর এই পাওয়ার পরিমাপক যন্ত্রের নাম কি বলতো ওয়াট মিটার। পাওয়ার পরিমাপক যন্ত্রের নাম কি বলো দেখি, পাওয়ার পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ওয়াট মিটার। তাহলে আমাদের মূলত একটা সার্কিটের তিনটা কোয়ান্টিটিকে পরিমাপ করা লাগে, একটা হচ্ছে কারেন্ট ভোল্টেজ কি পাওয়ার। তাই কারেন্ট মাপি এমিটার দিয়ে, ভোল্টেজ মাপি কি বলতো ভোল্ট মিটার দিয়ে, আর পাওয়ার মাপি কি বলতো ওয়াট মিটার দিয়ে। বুঝতে পারছো? আচ্ছা তাহলে এখন তোমরা তো দেখে আসলা এরকম এই সূত্রটা পড়ে আসছো না? কতক্ষণ আগে তো এটা করাইলাম যে আর সমানুপাতিক কি বলতো এল ভাগ কি বলতো এ। এটা তো তোমরা মানো নাকি আর সমানুপাতিক কি বলতো এল ভাগে। তার মানে এখান থেকে কি দাঁড়ায় যে পরিবাহীর যদি ক্ষেত্রফল কম হয় তাহলে রেজিস্ট্যান্স কি বলতো বেশি। আচ্ছা তাহলে ধরো আমি এখানে দুইটা কয়েল রাখতেছি, কি রাখতেছি বলতো দুইটা কয়েল রাখতেছি। তাহলে একটা কয়েল হচ্ছে আমাদের এরকম, খুব ভালো করে দেখবা। আরেকটা কয়েল হচ্ছে আমাদের এরকম। তাহলে আমাদের দুইটা কয়েল হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের কি কয়েল ওয়ান, এটা হচ্ছে আমাদের কি বলতো কয়েল, সরি এটা হচ্ছে আমাদের কয়েল ওয়ান, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের কি বলতো কয়েল নাম্বার কত বলতো টু, ঠিক আছে? আমাদের কয়টা কয়েল দাঁড়াইছে বলতো দেখি, দুইটা কয়েল দাঁড়াইছে আর কি। তাহলে এখানে আমাদের কয়টা কয়েল, দুইটা কয়েল, একটা হচ্ছে কয়েল ওয়ান আর একটা কি বলতো কয়েল টু, ঠিক আছে? তাহলে এখন আমাকে বলতো এখানে আমি কি দিছি বলতো চিকন তারের কি এন সংখ্যক পেজ দিছি না? চিকন তারের কি বলতো এন সংখ্যক পেজ। আর এখানে আমি কি বলতো মোটা তারের কি এন
সংখ্যক পেজ দিছি না। এখন আমাকে একটা জিনিস এনশিওর করো তো ভাই, চিকন তারের রেজিস্ট্যান্স বেশি নাকি মোটা তারের রেজিস্ট্যান্স বেশি? আমরা এখান থেকে কি পাই যে আর সমানুপাতিক 1/a, এখান থেকে আমরা কি জানি বলতো যে চিকন তারের রেজিস্ট্যান্স কি বলতো বেশি, কারণ যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম তার রেজিস্ট্যান্স কি বলতো বেশি। তার মানে আমার এই যে কয়েলটা আছে এর ভিতরে যদি তোমার কারেন্ট পাস হয় তাহলে সেটা কি বাধা বেশি দিবে নাকি কম দিবে? অবশ্যই সেটা কি বাধাটাকে বেশি দিবে। আর আমাদের 2 নম্বর কয়েলটা আছে এখানে যদি তোমার কারেন্ট পাস হয় তাহলে সেটাকে কারেন্টকে বাধা কম দিবে নাকি বেশি দিবে? অবশ্যই কম দিবে। তাহলে আমি কি একটা এখানে বলতে পারি যে কয়েল এক হচ্ছে হাই রেজিস্ট্যান্স, কি বলতো হাই রেজিস্ট্যান্স এবং লো কারেন্ট পাসিং কয়েল। লো কি বলতো কারেন্ট পাসিং কয়েল। আমার কথা কি বুঝছো? আশা করি বুঝতে পারছো। তাহলে এটা আমাদের কি বলতো কয়েল 2। এখন কি বলতো কয়েল 2। তাহলে কয়েল 2 দিতে আমি কি মোটা তারের অল্প সংখ্যক পেজ দিছি, তার মানে এটা রেজিস্ট্যান্স কি বলতো কম। তাহলে রেজিস্ট্যান্স যদি কম থাকে তাহলে কারেন্ট কি যাবে বলতো বেশি যাবে, কারণ আমরা কি জানি বলতো আই সমানুপাতিক কি বলতো 1/r। তাহলে আর এর মান যত কম কারেন্ট তত কি বলতো বেশি, আর আর এর মান যত বেশি কারেন্টের মান কি বলতো তত কম। বুঝতে পারছো নাকি? তাহলে আমি বলতে পারি কি যে এটা হচ্ছে কি লো রেজিস্ট্যান্স, লো কি বলতো লো রেজিস্ট্যান্স এবং হচ্ছে কি বলতো হাই কারেন্ট পাসিং কয়েল। এটা হাই কি বলতো কারেন্ট পাসিং কয়েল। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? আচ্ছা, তাহলে আমরা এখন হচ্ছে আরেকটা পেজে যাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে কিন্তু দুইটা কয়েল সম্পর্কে একটু আলোচনা করলাম, যে একটা হচ্ছে কি চিকন তারের বেশি সংখ্যক পেজ, এটা হচ্ছে কয়েল নাম্বার 1, আর মোটা তারের অল্প সংখ্যক পেজ, এটা হচ্ছে কয়েল নাম্বার 2। তাহলে কয়েল 1 এর কি বলতো হাই রেজিস্ট্যান্স এবং কি লো কারেন্ট পাসিং কয়েল। কেন? কারণ এখানে কি রেজিস্ট্যান্সের মান বেশি, তাহলে কারেন্টের মানটা কি কম হবে। আর 2 নম্বর কয়েলে কি বলতো রেজিস্ট্যান্সের মান কি বলতো কম এবং কারেন্টের মানটা কি বলতো অনেক বেশি। আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো সেটা হচ্ছে কি বলতো এমিটার। কি দেখবো বলতো এমিটার। তাহলে এখন এমিটারের যে ইন্টারনাল স্ট্রাকচার সেটা যে আমরা একটু আলোচনা করি। তাহলে এর যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে সেটা কি বলতো অ্যাপ্রক্সিমেটলি কি বলতো জিরো। অর্থাৎ ভোল্টেজ সোর্সের এমিটারের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা হচ্ছে কি অ্যাপ্রক্সিমেটলি জিরো। অর্থাৎ সেইখানে হচ্ছে কি বলতো এই যে মোটা তার দিয়ে কি করা হয় বলতো দেখি, মোটা তারের অল্প সংখ্যক পেজ দেওয়া হয়। মোটা তারের কী দেওয়া হয় বলতো অল্প সংখ্যক পেজ দেওয়া। তার মানে মোটা তার যখন দেওয়া হবে তখন সেই জায়গার রেজিস্ট্যান্স কী থাকবে বলতো কম থাকবে। তার মানে এর ভিতরে কি কারেন্ট অতি সহজেই পার হইতে পারবে। তার মানে এটা আমাদের কি কয়েল বলতো একটা কারেন্ট পাসিং কয়েল। তাহলে যেহেতু আমি কারেন্ট পরিমাপ করব সেই জন্য আমাকে কি এই কয়েলের ভিতর দিয়ে কারেন্ট যাতে যেতে পারে বেশি পরিমাণ সেই ব্যবস্থাটা আমাকে করে দিতে হবে। বুঝতে পারছো? তাহলে এমিটারের যে ইন্টারনাল স্ট্রাকচার দেখলাম কি অ্যাপ্রক্সিমেটলি জিরো কি থাকে বলতো এখানে লিখবা যে ইন্টারনাল রেজিস্ট্যান্স কি বলতো ইন্টারনাল রেজিস্ট্যান্স কি থাকবে হচ্ছে কি অ্যাপ্রক্সিমেটলি জিরো। ইন্টারনাল রেজিস্ট্যান্স কি থাকবে অ্যাপ্রক্সিমেটলি জিরো থাকবে কার এমিটারের, কারণ এর ভিতরে কি মোটা তারের অল্প সংখ্যক পেজ ব্যবহার করা হয়। মোটা তারের কয় সংখ্যক পেজ ব্যবহার করা বলতো অল্প সংখ্যক পেজ ব্যবহার করা হয়। আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখবো যে লোডের সাথে সিরিজে সংযুক্ত করা হয়। কিসে বলতো লোডের সাথে সিরিজে কি বলতো সংযুক্ত করা হয়। লোডের সাথে সিরিজে কি করা বলতো সিরিজে সংযুক্ত করা হয়। বুঝতে পারছো আমার কথা? তাহলে এবার আসো একটা এক্সাম্পল দেই। দেখো খুব ভালো করে খেয়াল করো, চমৎকার একটা এক্সাম্পল। ধরো এটা হচ্ছে একটা এমিটার, এটা একটা কি বলতো এমিটার, এবং এখানে একটা রেজিস্ট্যান্স আছে সেটা আর সমান কত বলতো 2 ওহম। কত ভালো করে বুঝো। আর এখানে একটা কি ভোল্টেজ সোর্স আছে, কি আছে একটা বলতো ভোল্টেজ সোর্স। এটা হচ্ছে কত ভোল্টেজ বলতো 10 ভোল্টের। তাহলে এখন আমাদের এই জায়গার কারেন্টটা বের করতে হবে। তাহলে এই সার্কিটে কারেন্ট কত হবে বলতে পারবা? কারেন্ট তো আমরা বের করার সূত্র জানি, আই সমান কি বলতো বি ভাগ কি আর। অর্থাৎ সার্কিটের টোটাল ভোল্টেজকে যদি আমরা টোটাল রেজিস্ট্যান্স দ্বারা বের করে ভাগ করে দিই তাহলে আমরা কি কারেন্ট পেয়ে যাব। তাহলে এখানে আমার বলতো
এখানে আমার টোটাল ভোল্টেজ কত সার্কিটের টোটাল ভোল্টেজ 10, এটাকে ভাগ করবো কত দ্বারা আমরা বলো তো, সরি একে হচ্ছে আমরা ভাগ করব 2 দ্বারা। তো 2 দ্বারা ভাগ করলে এখানে কত আসে বলো তো 5 এম্পিয়ার আসে। কত এম্পিয়ার কারেন্ট আসে বলো তো 5 এম্পিয়ার কারেন্ট আসে। তাহলে আমাদের কি এই এমিটারটা কি আমার সকল শর্ত পূরণ করছে, কারণ কি এটা হচ্ছে আমার একটা মেইন ইম্পর্টেন্ট কথা যে এমিটারকে লোডের সাথে কি করা বলো তো সিরিজে সংযুক্ত করা হয়। এটা হচ্ছে একটা ভাইটাল পয়েন্ট, বুঝতে পারছো? তাহলে এই সার্কিটে প্রবাহিত কারেন্ট কত বলো তো, ব্যাটারিতে কত কারেন্ট বের হবে বলো তো 5 এম্পিয়ার কারেন্ট বের হবে। তাহলে এই 5 এম্পিয়ার কারেন্ট তো আমার কি এই এমিটারের ভিতর দিয়ে প্রবাহিত হবে, তখন এই এমিটার কত কত কারেন্ট শো করাবে বলো তো, কত কারেন্ট শো করাবে, সে শো করাবে হচ্ছে তোমার কত বলো তো 5 এম্পিয়ার কারেন্ট, বুঝতে পারছো? তাহলে এখানে আমরা লিখতে পারি যে এমিটার রিডিং কত বলো তো দেখি। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে এমিটার রিডিং হচ্ছে 5 এম্পিয়ার। কত এম্পিয়ার বলো তো 5 এম্পিয়ার। আমার কথা কি বুঝছো? তো আমি যদি তোমাদেরকে একটু বাস্তবিক ফিল দিই তার বিষয়টা হচ্ছে এরকম আর কি, এরকম দেখো ধরো এখানে RL সমান সমান হচ্ছে কত বলো তো 2 ওহম, আর এখানে কি বলো তো একটা 10 ভোল্ট। এখন তুমি চাচ্ছ এই লোডের কি করতে বলো তো কারেন্টটাকে পরিমাপ করতে। তাহলে ধরো এখানে আমাদের একটা কি আছে বলো তো এমিটার আছে, কি আছে এমিটার আছে। তাহলে এমিটারে তো দুইটা কর্ড থাকবে, দুইটা কর্ড থাকবে না, একটা হচ্ছে কি পজিটিভ কর্ড আর একটা কি বলো তো নেগেটিভ কর্ড, এই দুইটা কর্ড। তাহলে তুমি এই পজিটিভ মাথাটা দেখো কারেন্ট তোমার এদিক দিয়ে বের হবে, এদিক দিয়ে বের হবে না, তাহলে কারেন্ট বের হওয়ার পরটা হচ্ছে কি বলো তো পজিটিভ, তাহলে এই মাথায় পজিটিভ এই মাথায় কি বলো তো নেগেটিভ। তখন তুমি কি করবা এই এমিটারের যে পজিটিভ মাথাটা সেটা লাগাই দিবা কোথায় বলো তো এইখানে, বুঝছো? আর এই এমিটারের যে নেগেটিভ মাথাটা সেটা লাগাই দিবা কোথায় বলো তো এই যে এই জায়গায়। তখন এই এমিটারটা কিসে কানেক্টেড হয়ে গেছে বলো তো, তখন এই এমিটারটা লোডের সাথে সিরিজে কানেক্টেড হয়ে গেছে। তখন সে এখানে শো করাবে কত বলো তো এই সার্কিটের যে কারেন্ট 5 এম্পিয়ার, তখন এই 5 এম্পিয়ার কারেন্ট কোথায় শো করবে বলো তো তোমার এমিটারের এই জায়গায় শো করবে কত বলো তো 5 এম্পিয়ার কারেন্ট। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? আশা করছি সবারই বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে এটাকে বলা হয় কি বলতো এমিটারের সিরিজ সংযোগ, এটাকে বলা হয় এমিটারের কি বলতো সিরিজ সংযোগ। এখন তুমি যে এরকমই করো, তুমি এরকম করে লাগাই দাও। ধরো এখানে একটা লোড আছে, এখানে একটা লোড আছে 2 ওহমের একটা লোড, তুমি কি করলা এর সাথে প্যারালাল লাগাই দিলা, তার মানে এক মাথা এখানে দিলা আরেক মাথা কোথায় দিলা বলো তো এখানে দিলা। তাহলে এখানে হচ্ছে তোমার কি সেই এমিটার, এটা হচ্ছে তোমার এমিটার। আচ্ছা, এখন তোমার যে লোড এটা হচ্ছে তোমার লোড এই প্রান্তে, এইদিকে তোমার লোড, আর এই যে এখানে তোমার কি বলতো ভোল্টেজটা আছে। তাহলে এখন দেখো তো এখানে ধরো 10 ভোল্ট আর এখানে হচ্ছে কত বলতো 5 ওহম। খুব ভালো করে চিন্তা করবা। এখন কারেন্ট তো ব্যাটারি কোন দিক দিয়ে বের হয় বলতো পজিটিভ দিক দিয়ে বের হয়, এটা আমরা জানি না কি জানি না। তাহলে এটা হচ্ছে আমার কি সেই আই পরিমাণ কারেন্ট। এই আই পরিমাণ কারেন্টটা যখন এইখানে আসবে, আসার পর সে দেখবে যে আমার দুইটা পথ, একটা পথ কোন দিকে, একটা পথ এই দিকে, আর একটা পথ কি বলতো এই এমিটারের ভিতর দিয়ে। এখন দেখো তো এইখানে হচ্ছে 2 ওহম মানে একটা বাধা আছে, আর এইখানে যে বাধাটা সেটা কি অ্যাপ্রক্সিমেটলি কি 0 না? কারণ আমরা কি জানি, আমরা জানি যে এমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স কি মোটামুটি 0 ধরা হয় আর কি, বা 0-এর কাছাকাছি ধরা হয়। তাহলে কারেন্ট হচ্ছে দুনিয়ার সবচেয়ে চালাক, সে কখনো যেখানে বাধা বেশি সেদিক দিয়ে যাইতে চায় না, সে যাতে চাই কোন দিক দিয়ে বলো তো, সে যেতে চাই যেদিক দিয়ে বাধা কম সেদিক দিয়ে, বুঝতে পারছো? তার মানে এখন এখানে কি গণনা ঘটবে বলো তো, এই যে লুটটা আছে না 2 ওহমের লুটটা, সেটা কি বলো তো ওপেন হয়ে যাবে, অর্থাৎ এর ভিতরে কোনো প্রকার কি যাবে না বলো তো কারেন্ট যাবে না। তার মানে আমরা যদি কোনো এমিটারকে লোডের সাথে প্যারালাল সংযোগ করে দেই, তাহলে ওই লোডের ভিতরে কোনো প্রকার কি যাবে না কারেন্ট যাবে না। দ্যাট মিন সেটা কি হয়ে যাবে বলো তো ওপেন হয়ে যাবে গা, দ্যাট মিন সেটা কি হয়ে যাবে গা ওপেন হয়ে যাবে। তার মানে এখন সার্কিটের যে কারেন্ট সেটাই কি এই এমিটারের ভিতরে শো করবে। তাহলে এই কারেন্ট কত বলো তো আই সমান সমান কত বি ভাগার, তাহলে 10 ভাগ কত বলো তো 5 সমান সমান কত হয় বলো তো 2 এম্পিয়ার। এই 2 এম্পিয়ার কারেন্ট কোথায় শো করবে, এই এমিটারের ভিতরে শো করবে। এই 2 এম্পিয়ার কারেন্ট কোথায় শো করবে বলো তো এই এমিটারের ভিতরে শো করবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। তার মানে এখান থেকে কি দাঁড়ালো যে এমিটারকে যদি লোডের সাথে প্যারালাল সংযোগ করা হয় তাহলে সেই লুড কি হয়ে যাবে গা ওপেন হয়ে যাবে, কারণ এমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স খুবই নগণ্য, মানে 0-এর কাছাকাছি ধরা হয়, আর লোডের কি একটা সামথিং ভ্যালু থাকে, বুঝছো? এই জন্য কারেন্ট লোডের ভিতর দিয়ে প্রবাহিত না হয়ে এমিটারের ভিতর দিয়ে প্রবাহিত হবে যদি তাকে প্যারালালে সংযুক্ত করা হয়, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমরা দেখব কি বলতো ভোল্ট মিটার, ঠিক আছে? তাহলে আসো এখন হচ্ছে ভোল্ট মিটার দেখব। তাহলে ভোল্ট মিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে কি বলতো, ইন্টারনাল রেজিস্ট্যান্স
ইন্টারনাল রেজিস্ট্যান্স অ্যাপ্রক্সিমেটলি কি বলতো, অ্যাপ্রক্সিমেটলি অসীম, অ্যাপ্রক্সিমেটলি কি বলতো অসীম ধরা হয় আর কি, বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, তাহলে অসীম মানে যদি একটা রেজিস্ট্যান্স থাকে তাহলে সেদিকে কোনো কারেন্ট পোকা যাইতে পারবে বলতো? কারেন্ট কি যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। তাহলে আমি ধরলাম কি বলতো, এটা অসংখ্য প্যাচ আছে, কি আছে বলতো, চিকন তারের কি আছে বলতো, অসংখ্য। তার মানে কি সে কি কারেন্টকে কি বলতো বাধা দেওয়ার চেষ্টা করবে। তাহলে কি বলতো, কারেন্টের মানটা কি একবারে নগণ্য করে ফেলবে না, একবারে নগণ্য করে ফেলবে, মানে কারেন্ট কি যাইতেই পারবে না এর ভিতর দিয়ে, বুঝতে পারছো আমার কথা? আর এই এমিটারকে সংযোগ করা হয় লোডের সাথে কীভাবে বলতো, লোডের সাথে প্যারালালে। কীভাবে সংযোগ করা হয় বলতো, লোডের সাথে প্যারালালে। এমিটারকে সংযোগ করা হয় লোডের সাথে প্যারালালে, বুঝতে পারছো? আচ্ছা, আর এমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স কি বলতো অসীম থাকে আর কি, বুঝতে পারছো? যদিও অসীম কখনো দেওয়া সম্ভব না, তবু আমরা যেহেতু বই পুস্তকে আছে আমাদের বলতে হয় আর কি, বুঝছো? কিন্তু প্র্যাকটিক্যালি অসীম মানের রেজিস্ট্যান্স দেওয়া কি পসিবল না। আর আমরা এই ভোল্টমিটারের ভিতরে চিকন তারের কী থাকে বলতো, অনেক সংখ্যক প্যাচ থাকে। চিকন তারের কী থাকে বলতো, চিকন তারের অসংখ্য প্যাচ থাকে। চিকন তারের কী থাকে, অসংখ্য প্যাচ থাকে। আমার কথা কি বুঝছো? চিকন তারের কী থাকে বলো তো দেখি, অসংখ্য প্যাচ থাকে। চিকন তারের অসংখ্য প্যাচ থাকে কার ভিতরে বলতো, এই ভোল্টমিটারের ভিতরে। তাহলে চিকন তারের রেজিস্ট্যান্স কি বেশি, তো চিকন তারের রেজিস্ট্যান্স বেশি হওয়া মানে কি তার ভিতর দিয়ে কি কারেন্টের মানটা কি খুবই কম। আমার কথা কি বুঝছো? হ্যাঁ, তাহলে এখন আমরা একটা এক্সাম্পলে যাই, খুবই চমৎকার এক্সাম্পল, খুব সুন্দর করে দেখবা, খুব ভালো করে খেয়াল করো, আসো দেখো। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা যদি এক্সাম্পলটা এরকম করে দিই, একটা এক্সাম্পল খুব ভালো করে চিন্তা করো। এখানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা কি বলতো রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে আমার কি বলতো সেই সোর্স। আর এই যে এখানে আমার একটা ভোল্টমিটার লাগানো আছে, কোথায় বলতো, এই যে এখানে, এই যে এটা হচ্ছে কি বলতো বিএম, মানে এখানে একটা ভোল্টমিটার লাগানো আছে আর কি। তাহলে এখন আমাদের যে এই জায়গার রেজিস্ট্যান্স সেটাকে আমরা ধরে হচ্ছে বলতো 2 ওহম, আর এটাকে আমরা ধরে বলতো 3 ওহম, আর এই জায়গার যে ভোল্টেজ সেটাকে আমার কত বলতো 10 ভোল্ট, বুঝছো? এখন আমাকে বলছে যে ভোল্টমিটার রিডিং কত, ভোল্টমিটার রিডিং কত এটা বের করতে বলছি। তো ভোল্টমিটার রিডিং বের করতে হলে প্রথমে আমরা লক্ষ্য করব যে এই ভোল্টমিটারটা কোথায় কোথায় লাগানো আছে। আমার কথা বুঝতে পারছো? মানে এই ভোল্টমিটারের দুই প্রান্ত, তো এটা তো একটা প্রান্ত তাই না, এটা হচ্ছে প্লাস ধরো, এটা কি বলতো মাইনাস ধরলাম। তাহলে এই পজিটিভ প্রান্ত কোথায় লাগানো আছে বলতো এইখানে, আর নেগেটিভ প্রান্ত কোথায় লাগানো আছে বলতো এইখানে লাগানো আছে। তার মানে এই ভোল্টমিটারটা এই 3 ওহমের রিডিং শো করবে। কত ওহমের বলতো 3 ওহমের। তাহলে আমরা প্রথমে বের করে ফেলছি যে একটা ভোল্টমিটার কোন লোডের আড়াইতে সংযুক্ত আছে সেটা আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে আমি খুঁজে বের করে দেখলাম যে সে লাগানো আছে 3 ওহমের মধ্যে, তার মানে কি সে 3 ওহমের কি বলতো ভোল্টেজটাকে শো করবে। যেহেতু আমরা এটাকে এখানে প্র্যাকটিক্যালি করতেছি না, তার মানে কি আমাকে এটা ম্যাথমেটিক্যালি সমাধান করতে হবে। তাহলে ম্যাথমেটিক্যালি সমাধান করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, প্রথমে এই যে ভোল্টমিটারের দুই প্রান্ত কী বলতো মনে মনে খুলে দিতে হবে, কিন্তু বাস্তবে তার খুলে মাপবা না, বাস্তবে কী বলতো সরাসরি দুই মাথায় ধরে ফেলবা। কিন্তু এখানে তো আমরা ম্যাথ করতেছি, তো ম্যাথ করার জন্য আমরা যেটা করবো এই দুইটা মাথাকে কি বলতো আগে খুলে দিব, খুলে দিয়ে তুমি এখানে কী করবো বলতো কারেন্ট বের করবা। তাহলে যেহেতু এটা সিরিজ সার্কিট, তাহলে সিরিজ সার্কিটের কারেন্ট বের করলে আমরা কী করবো বলতো আই ইকুয়াল টু কী বলতো বি বা কি আর এটা। তাহলে এখানে বি কত 10, আর টোটাল রেজিস্ট্যান্স কত 2 আর 3 5। তাহলে কারেন্ট কত বলো তো দেখি, কারেন্ট হচ্ছে কত বলো তো 2 এম্পিয়ার। এখন আমাকে বলো তো এই যে ভোল্টমিটারটা আছে সে কি একটা ভোল্টেজ ড্রপ শো করবে না? তাহলে আমরা ওহমস ল থেকে শিখে আসছি না, কি শিখে আসছি বলো তো দেখি, বি ইকুয়াল টু কি আই ইন্টু কি আর। এটা হচ্ছে আমাদের কি মেন একটা সূত্র না? তাহলে ভোল্টমিটার কিসের পার্ট শো করে, ভোল্টেজের পার্ট শো করে। আর ভোল্টেজ কীভাবে বের করে বলো তো, ওই রেজিস্টারের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট ইন্টু তার রেজিস্ট্যান্স। আমি আবারও বলছি যে ভোল্টমিটার কিসের পার্ট শো করে, ভোল্টমিটারের। তো ভোল্টমিটারের পার্ট কেমনে বের করে বলো তো, ভোল্টমিটার তো একটা ভোল্টেজ শো করে, তার ভোল্টেজ ড্রপ কেমনে বের করে, কোনো একটা ফাইনাইট রেজিস্টারের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট ইন্টু কি তার রেজিস্ট্যান্স, এই দুটোর গুণফলই কি বলো তো ভোল্টমিটার রিডিং। তাহলে এখন বলো তো এখানে 2 এম্পিয়ার কারেন্ট, যেহেতু একটা সিরিজ সার্কিট, সিরিজ সার্কিটের সকল অংশে কারেন্ট কি থাকে বলো তো সমান থাকে। এগুলো হচ্ছে আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব, এখানে আমরা এটা আলোচনা করি নাই, আমরা সামনের লেকচারটাতে আলোচনা করব সার্কিট নিয়ে, বুঝতে পারছো? তাহলে সমগ্র জায়গায় কত আছে বলো তো 2 এম্পিয়ার আছে, বুঝছো? তাহলে এই B3 এর ভোল্টেজ ড্রপ কত বলো তো, তাহলে আমি কেন লিখতে পারি B3 ইকুয়াল টু
আই কত 2, তাহলে আমার ভোল্টমিটারের 2 মাথা কার সাথে লাগানো আছে বলো তো 3-এর সাথে, তাহলে ইনটু কত বলো তো 3, তাহলে কত বলে আসে বলো তো 6 ভোল্ট। তাহলে এটা হচ্ছে আমার কি বলো তো সেই ভোল্টমিটারের রিডিং। তাহলে ভোল্টমিটার দুইটা প্রান্ত তুমি এখানে কানেক্ট করে দিবা, তখন এই ভোল্টমিটারটা কত কত ভোল্টে শো করবে বলো তো 6 ভোল্ট শো করবে। আশা করছি তোমরা অনেক বেশি ভালো বুঝতে পারছো। তাহলে এখন একটু এদিকে আসো, হ্যাঁ আর একটু তোমাদেরকে দিই। তাহলে এটার যদি প্র্যাকটিক্যাল ইউজটা আমরা দেখি, প্র্যাকটিক্যাল ইউজটা তাহলে এটা হচ্ছে এরকম আর কি। দেখো তোমাদেরকে যেটা প্র্যাকটিক্যালি দেখায় তাহলে এটা এরকম হবে জিনিসটা, বুঝতে পারছো? যদি প্র্যাকটিক্যালি দেখায় তাহলে তোমাদেরকে এটা এরকম হবে, বুঝছো আমার কথা? মানে প্র্যাকটিক্যালি জিনিসটা কীরকম এটা একটু রিয়েলাইজ করো। ধরো আমরা জানি এটা এরকম একটা ভোল্টমিটার, এটা একটা ভোল্টমিটার, এখানে কি রিংটা শো করবে। তো ভোল্টমিটারের কয়টা প্রান্ত থাকে বলো তো 2টা, একটা হচ্ছে এটা আরেকটা কি বলো তো এটা। তাহলে এটা হচ্ছে আমাদের কি পজিটিভ, এটা কি আমাদের বলো তো নেগেটিভ। তাহলে দেখো কারেন্ট যেদিকে প্রবেশ করে সেটা হচ্ছে কি বলতো পজিটিভ প্রান্ত, আর বের হয় কি বলতো নেগেটিভ প্রান্ত। তাহলে আমি যদি ভোল্টমিটারের পজিটিভ প্রান্তটাকে এখানে লাগাই আর নেগেটিভ প্রান্ত কোথায় লাগাবো বলো তো এই নেগেটিভ প্রান্তে লাগাবো, তখন এই ভোল্টমিটারটা কত ভোল্টে শো করবে বলো তো 6 ভোল্ট শো করবে। কিন্তু আমরা যখন এটাকে গাণিতিকভাবে সমাধান করছি তখন কি করছি বলো তো আমরা এটাকে মনে মনে ওপেন ধরছি, মানে ভোল্টমিটারটা দুটো প্রান্তকে খুলে দিছি, খুলে দিয়ে তার ভিতরে কারেন্ট বের করছি, তারপর কি বের করছি বলো তো এই জায়গায় ভোল্টেজ ড্রপটা বের করছি, আর এই ভোল্টেজ ড্রপটা কি বলতো ভোল্টমিটারের রিডিং। আশা করছি বুঝতে পারছো তোমরা, ঠিক আছে? তাহলে এখন যদি এরকম হয়ে যায় যে ধরো এইখানে হচ্ছে ভোল্টমিটার লাগাই দিলাম আর এইখানে তোমার কি বলতো 2টা লোড দিলাম, বুঝছো? তাহলে এখানে একটা বলতো কি সোর্স আছে, এখানে কি আছে একটা বলতো সোর্স আছে। তাহলে এখানে কত বলতো 2 ওহম, এখানে কত বলতো 2 ওহম, আর এখানে কত বলতো 10 ভোল্ট, এখানে কত ভোল্ট বলতো 10 ভোল্ট। আশা করছি বুঝতে পারছো। তাহলে এখন দেখো তো ভোল্টমিটারকে আমরা কি লাগাই দিছি বলতো এই যে এখানে কারেন্ট যাচ্ছে, তো কারেন্ট যখন এদিকে যাবে যাওয়ার পর দেখবি কি এখানে কি ভোল্টমিটার লাগানো কি আছে সিরিজে লাগানো আছে, অর্থাৎ কারেন্ট প্রবাহের প্রতি কি বলতো সিরিজে লাগানো আছে। তখন এই ভোল্টমিটারটা কি হয়ে যাবে বলতো এই ভোল্টমিটার ভিতরে কি কোনো প্রকার কি যাবে না কারেন্ট প্রবাহিত হবে না, তার মানে এটা কি এটা হয়ে যাবে কি বলতো ওপেন। তাহলে এই পথটা কি থাকবে বলতো ওপেন, কারণ এখানে কি বাধার পরিমাণ অনেক বেশি, কারণ কি যাইতেই পারবে না। তাহলে এই পথটা সম্পূর্ণ কি হয়ে যাবে বলতো ওপেন হয়ে যাবে গা, তার মানে পুরা সার্কিটে কারেন্টের মান কত বলতো 0। তাহলে এখানে তোমার কি 10 ভোল্ট, তাহলে এই জায়গায় কারেন্ট কত বলতো কারেন্ট আই ইকুয়াল টু কি 0, কারণ কোনো প্রকার কি কারেন্ট পাস হতে পারবে না। কেন পারবে না? তুমি ভোল্টমিটারকে লাগাই দিছো কোথায় বলতো সিরিজে লাগাই দিছো, বুঝছো কথা? আচ্ছা এখানে হচ্ছে ওয়াটমিটার। তাহলে ওয়াটমিটার দ্বারা আমরা কি পরিমাপ করি? ওয়াটমিটার দ্বারা আমরা পরিমাপ করি হচ্ছে কি বলতো পাওয়ার। ওয়াটমিটার দ্বারা কি পরিমাপ করি বলতো পাওয়ার। প্রথমে আমরা চিন্তা করবো ওয়াটমিটার 2 ধরনের হয়ে থাকে। কয় ধরনের হয় বলতো ওয়াটমিটার 2 ধরনের। একটা হচ্ছে সিঙ্গেল ফেজ, কি বলতো সিঙ্গেল ফেজ ওয়াটমিটার, আরেকটা হচ্ছে কি বলতো 3 ফেজ ওয়াটমিটার। একটা হচ্ছে সিঙ্গেল ফেজ, আরেকটা কি বলতো 3 ফেজ। তাহলে একটা হচ্ছে সিঙ্গেল ফেজ ওয়াটমিটার, আরেকটা কি বলতো 3 ফেজ ওয়াটমিটার। এটাতে আমরা সিঙ্গেল ফেজ পাওয়ার পরিমাপ করি, কী বলি বলতো সিঙ্গেল ফেজ। আর এটাতে আমরা কী পরিমাপ করি বলতো 3 ফেজের পাওয়ার পরিমাপ করি। আশা করছি বুঝতে পারছো। হ্যাঁ এখন এই ওয়াটমিটারের কয়টা কয়েল থাকে বলতো? ওয়াটমিটারের কয়েল থাকে হচ্ছে আমরা কি বলতো 2টা কয়েল থাকে। কয়টা কয়েল থাকে? 2টা। 1 নম্বর কয়েলটা হচ্ছে কি বলতো কারেন্ট কয়েল, যেটাতে আমরা কী পরিমাপ করি বলতো কারেন্ট পরিমাপ করি। তাহলে একটা হচ্ছে কারেন্ট কয়েল, এটাতে আমরা কী পরিমাপ করি বলতো কারেন্ট পরিমাপ করি। এখন আমাকে বলতো আমরা যে দেখে আসলাম যে আমার যে কারেন্ট পাসিং যে কয়েলটা সেটা মূলত কোথায় ব্যবহার করা হয় বলতো এমিটারে ব্যবহার করা হয় না? তাহলে কারেন্ট কয়েল যে কথা এমিটার মূলত কী বলতো একই কথা, মানে ওয়ান কাইন্ড অফ এমিটার, বুঝতে পারছো? ওয়ান কাইন্ড অফ কী বলতো এমিটার। কারেন্ট কয়েল দ্বারা কী পরিমাপ করি বলতো কারেন্ট পরিমাপ করি। তার মানে বলতে পারি যে কারেন্ট কয়েল যে কথা ওয়ান কাইন্ড অফ কী বলতো এমিটার কি একই কথা, বুঝছো? ওয়ান কাইন্ড অফ এমিটার কিন্তু একই কথা, ঠিক আছে? আবার তোমাদেরকে গুলাই ফেলো না, আমি কিন্তু এক্স্যাক্টলি বলি নাই যে কারেন্ট কয়েলের সমতুল্য কিছু একটা হচ্ছে এমিটার। আমার কথা কি বুঝছো? যে কারেন্ট কয়েলের সমতুল্য কিছু একটা কি বলতো এমিটার, কারণ তার দ্বারা আমরা কী পরিমাপ করি বলতো কারেন্ট পরিমাপ করি। এখন কেন কারেন্ট পরিমাপ করি আমাকে বলো তো? দেখো তুমি পাওয়ার সমান সমান কী জানো? পাওয়ার সমান সমান কী জানো বলো তো বি ইন্টু হচ্ছে কী বলতো আই। তাহলে তুমি যদি এখানে পাওয়ার পরিমাপ করতে চাও তাহলে তোমাকে একটা কয়েল দ্বারা কী পরিমাপ করা লাগবে বলো তো? একটা কয়েল দ্বারা তোমাকে ভোল্টেজ পরিমাপ করা লাগবে। কী পরিমাপ করা লাগবে তো? ভোল্টেজ। একটা কয়েল দ্বারা ভোল্টেজ পরিমাপ করা লাগবে, আরেকটা কয়েল দ্বারা কী পরিমাপ করা লাগবে বলো তো কারেন্ট পরিমাপ করা লাগবে। তাহলে কারেন্ট আর ভোল্টেজের যে গুণফল সেটাই তোমার কী বলতো পাওয়ার। আশা করি বুঝতে পারছো। তাহলে এই জন্য আমরা 2টা কয়েল ব্যবহার করবো। কয়টা কয়েল ব্যবহার করবো বলো তো? 2টা কয়েল ব্যবহার করবো। তাহলে এটা হচ্ছে কারেন্ট কয়েল, আর এটা কী বলতো ভোল্টেজ কয়েল।
কী কয়েল বলো তো? ভোল্টেজ কয়েল। তাহলে ভোল্টেজ কয়েল আমরা কী পরিমাপ করবো বলো তো? ভোল্টেজ পরিমাপ করবো। তার মানে আমি বলতে পারি যে এটা হচ্ছে ওয়ার্কিং প্লেসটা কীরকম হবে? ভোল্টমিটারের মতোই হবে। তার মানে আমি বলতে চাচ্ছি যদি ভোল্টমিটারের মতোই হয় তাহলে আমাকে বলো তো ভোল্টমিটারকে তুমি লোডের সাথে কীভাবে লাগাও? ভোল্টমিটার তুমি লোডের সাথে কীভাবে লাগাও বলো তো? প্যারালালে লাগাও, প্যারালালে লাগাও না? আর ইমিটারকে তুমি কীভাবে লাগাও? ইমিটারকে কীভাবে লাগাও বলো তো? সিরিজে লাগাও। ইমিটারকে কীভাবে লাগাও বলো তো? সিরিজে লাগাও। ঠিক তদ্রুপ তুমিও এই কারেন্ট কয়েলকে সিরিজে লাগাবা, এই ভোল্টেজ কয়েলকে কীভাবে লাগাবো বলো তো? ভোল্টেজ কয়েলের আরেকটা নাম হচ্ছে কী বলো তো? প্রেশার কয়েল। ভোল্টেজ কয়েলের আরেকটা নাম কী বলো তো? প্রেশার কয়েল। প্রেশার কয়েল, ঠিক আছে, এটাকে প্রেশার কয়েলও বলা হয়। ভোল্টেজ কয়েল যে কথা, প্রেশার কয়েল কী বলো তো? একই কথা। তাহলে তোমরা যারা বোঝার ওরা অলরেডি বুঝে ফেলছো যেখানে কাহিনীটা কী ঘটবে, কাহিনীটা কী ঘটবে এটা বুঝে ফেলছো তোমরা। আচ্ছা, তাহলে ধরো এটা একটা লোড, এটা একটা কী বলো তো? লোড। এটা হচ্ছে আরএল। এই লোডের আমি কি পাওয়ার পরিমাপ করব। তার মানে কারেন্ট কয়েলটাকে কী লাগাবো বলো তো? সিরিজে লাগাবো। কারণ এটা কার মতো করে কাজ করবে বলো তো? ইমিটারের মতো করে কাজ করবে। তাহলে এই যে কারেন্ট কয়েলকে লাগাই দিলাম সিরিজে। তাহলে কারেন্ট কয়েল মানে কি? মোটা তারের অল্প সংখ্যক পেজ থাকবে। তাহলে ধরো এই যে মোটা তার দিয়ে 3টা পেজ দিয়ে এখানে কি লাগাই দিলাম। তাহলে এটা হচ্ছে কি বলতো? সিসি। কারেন্ট কয়েলকে প্রকাশ করে কি বলতো? সিসি দ্বারা। আরেকটা কি বলতো? ভোল্টেজ কয়েল বা প্রেশার কয়েল। কী কয়েল বলতো? প্রেশার কয়েল। তাহলে প্রেশার কয়েল কার মতো কাজ করে বলতো? ভোল্টমিটারের মতো। আর ভোল্টমিটারের সাথে কীভাবে লাগাইতে হয়? ভোল্টমিটারের সাথে কীভাবে লাগাতে হয় বলতো? প্যারালালে লাগাইতে হয়। তার মানে আমরা কি এটাকে এভাবে লাগাইতে পারি না চাইলে? এই যে এইখান থেকে একটা তার টেনে এই যে এইখানে চিকন তার দিয়ে অনেকগুলো কয়েল দিয়ে যেহেতু প্যারালালে লাগাবো, তাহলে এটাকে আমরা এইখানে কানেক্ট করবো না, করবো কোথায় বলো তো? এই নিচে কানেক্ট করে দেবো, বুঝছো? তারপর কি বলো তো? এখান থেকে তার টেনে এখানে কি দেবো বলো তো? সাপ্লাই ভোল্টেজ দেবো, বুঝতে পারছো? তাহলে এখানে যদি 50 ভোল্ট সাপ্লাই হয় তাহলে তুমি এখান থেকে পরিমাপ করবা কি বলো তো? তাহলে এই যে কারেন্টটা আছে সিসি কয়েলের, এই কারেন্টকে বলা হয় কি বলো তো? আইসিসি, ঠিক আছে? কারেন্ট কয়েল অফ কি? কারেন্ট অফ কারেন্ট কয়েল। আর এই যে এটাকে বলা হয় কি বলতো? বিপিসি। বি কি বলতো? পিসি, মানে প্রেশার কয়েলের কি বলতো? ভোল্টেজ। প্রেশার কয়েলের কি বলতো? ভোল্টেজ। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে সিঙ্গেল ফেজ ওয়াটমিটারের কানেকশন, ঠিক আছে? তাহলে চিত্র ফিগারটা কি বলতো? কানেকশন অফ সিঙ্গেল ফেজ ওয়াটমিটার। কানেকশন অফ সিঙ্গেল ফেজ ওয়াটমিটার। কানেকশন অফ কি বলতো? সিঙ্গেল ফেজ ওয়াটমিটার। আমার কথা কি বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। তাহলে এটার নাম হচ্ছে কি? কানেকশন অফ সিঙ্গেল ফেজ ওয়াটমিটার, বুঝছো? তাহলে অ্যাকচুয়াল পাওয়ারটা কীভাবে মাপা হয় বলো তো? পাওয়ারটা মাপা হয় হচ্ছে এই যে তুমি যখন এই লোডের পাওয়ার পরিমাপ করতে চাও তাহলে এটার পাওয়ার হবে যেমন আমি যদি বলি যে রিডিং অফ ওয়াটমিটার, তাহলে রিডিং অফ ওয়াটমিটার কি হবে? এই জায়গার ভোল্টেজ কত লোডের আড়াইতে বলো তো? বিপিসি ইন্টু হবে কি বলো তো? আইসিসি। মানে এই যে এরকম পি ইকুয়াল টু কি বিআই, ভোল্টেজ এবং কি কারেন্ট। যেহেতু আমরা এখানে দুটো কয়েল ব্যবহার করছি এই জন্য আমি এই কারেন্ট কয়েলের যে কারেন্ট সেটাকে বলবো হচ্ছে কি বলতো? আইসিসি। আর প্রেশার কয়েলের যে ভোল্টেজ সেটাকে বলবো কি বলতো? বিপিসি। তাহলে এই দুটো গুণ ফুলে হবে কি বলতো? এই ওয়াটমিটারের রিডিং। আশা করছি তোমরা অনেক ভালো করে বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে এখন আমরা আরেকটা পেজে যাই। এখন তাহলে আজকে ক্লাসের আমাদের সামারিটা দেখো, খুব সুন্দর করে দেখবা। সামারিটা হচ্ছে খুবই চমৎকার সামারিটা। এখান থেকে আমরা দুটো সূত্র শিখলাম, ওহমস ল শিখলাম। কি শিখলাম? বি ইকুয়াল টু কি বলতো? আইআর। আর আই সমান সমান কি বলতো? বি ভাগ আর। আর সমান সমান কি বলতো? বি ভাগ আই। এখান থেকে শিখলাম পি ইকুয়াল টু কি বলতো? আই স্কোয়ার আর। পি ইকুয়াল টু কি বলতো? বি স্কোয়ার হচ্ছে কি আর। আর হচ্ছে পি ইকুয়াল টু কি বলতো? বি ইন্টু কি আই, ঠিক আছে? আবার আমরা শিখলাম রেজিস্টরকে কারেন্ট প্রবাহে বাধা সৃষ্টি করে, সেটার প্রতীক কী বলতো? আর। একক কী বলতো? ওহম, বুঝতে পারছো? আরেকটা কী জিনিস শিখছি আমরা? একটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র শিখছি, আর ইকুয়াল টু কী বলতো? রো ইন্টু এল ভাগ এ, বুঝতে পারছো? এটা একটা কী বলতো? মোস্ট ইম্পর্টেন্ট সূত্র। তারপরে আমরা কি দেখছি বলতো? মেজারিং ইনস্ট্রুমেন্ট কী বলতো? এমিটার দেখছি। এমিটার কী বলতো? দেখছি। তাহলে এমিটারের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স অ্যাপ্রক্সিমেটলি কী বলতো? 0 আর কি। কানেকশন দেওয়া হয় কী বলতো? সিরিজে, ঠিক আছে? আর কি দেখছি বলতো? ভোল্টমিটার
ভোল্ট মিটার। আর এটা যে সার্কিটে যে এরকম করে থাকবে, এরকম দিয়ে এখানে একটা ইমিটার দেওয়া থাকবে, এটা হচ্ছে তার কি সার্কিটের চিহ্ন। আর কি বলতো ভোল্ট মিটার, কি বলতো ভোল্ট মিটার। ভোল্ট মিটার কি বলতো ফাইনাইট, মানে ইনফাইনাইট কি বলতো ইন্টারনাল রেজিস্ট্যান্স। ইন্টারনাল রেজিস্ট্যান্স কি বলতো ইনফাইনাইট। ইন্টারনাল রেজিস্ট্যান্স কি বলতো ইনফাইনাইট, মানে হচ্ছে কি অসীম। আর কানেকশন দেওয়া হয় কোথায় বলতো প্যারালালে। কানেকশন কোথায় দেওয়া হয় প্যারালালে। আর এরকম করে চিহ্ন থাকবে সার্কিটে, এই যে বি, তারপর কি বলতো এম। আরেকটা কি দেখছি বলতো ওয়াট মিটার। আরেকটা কি বলতো ওয়াট মিটার। ওয়াট মিটার হচ্ছে, এটা হচ্ছে তোমার কি বলতো সেই আরএল। এখানে একটা কয়েল থাকে, এটা হচ্ছে কি মোটা তারের অল্প সংখ্যক পেজ। আর এখানে একটা কয়েল থাকে, এটা কি বলতো এটা হচ্ছে কি বলতো পিসি। এটা যে এরকম করে কানেকশন থাকে। আর এখানে থাকে কি বলতো আমাদের কি সেই ডিসি সাপ্লাইটা, এটার নাম হচ্ছে সিসি, এটার নাম কি বলতো পিসি। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের সারমর্ম আর কি। বুঝতে পারছো? তো আশা করছি তোমরা ক্লাসটা অনেক বেশি এনজয় করছো। আর এখানে কিন্তু অনেক তথ্য ছিল, বেসিক ছিল। তোমরা সুন্দর করে নোট করবে এবং সুন্দর একটা কমেন্ট করে যাবে।